ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট। হুড়োহুড়ি নেই লঞ্চে। ছোট ভাইয়ের সঙ্গে খেলবো। রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য বছরের তুলনায় ওরকম নেই। বিনা টিকিটে যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, যাদের টিকিট নেই কাউন্টারে পাঠানো হচ্ছে। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি, এই আর কি। লালমনিরহাটের ট্রাক চাপায় শিশু কন্যা সহ মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত। আহত আরেক সন্তান হাসপাতালে। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সক্ষমতা দেখে বিস্মিত ট্রাম্প। বাগদাদের গ্রিন জোনে ড্রোন মিসাইল নিক্ষেপ। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরে, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন। নতুন করে আধিপত্যবাদ মানবে না দেশের মানুষ, বললেন জামায়াতের আমির। জনগণের কল্যাণে কাজ করার উদাহরণ তৈরি করতে চায় বিরোধী দল। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠবে। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। বাড়তি অর্থ খরচ না করেই প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সে সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়। তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটির প্রথম দিনে প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। টানা 7 দিনের সরকারি ছুটিও শুরু হয়েছে আজ থেকে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চে করে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। রেলে এখনও পর্যন্ত নেই কোনো বড় ধরনের বিলম্ব। ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে করে ভোর থেকেই অনেকে বাড়ির পথে। ছুটি শুরুর দিনে রেলপথে অন্যান্য দিনের তুলনায় বাড়তি চাপ দেখা গেছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে ছিল 3 স্তরের নিরাপত্তা বলয়। যাত্রীরা বলছেন স্টেশনের ব্যবস্থাপনা সঠিক থাকায় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। যে জাম, ভিড়, চাপ, টিকিটটা স্ট্যান্ডিং এ পাইছি একটা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যা অনেক মজা করবো। স্টেশনের পুলিশ থেকে বলেন বা টিটি থেকে বলেন ওইভাবে নারীদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন। ওনাদের ভালো করে বললে উনি সুন্দর করে বুঝিয়ে দেন। স্টেশনের সার্বিক ব্যবস্থা তদারকি করছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্টেশন ম্যানেজার জানান শেষ দিন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন তারা। দুপুর পর্যন্ত ট্রেন ছেড়ে যেতে বড় ধরনের কোনো বিলম্ব হয়নি। ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওভারঅল সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছি। 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। চাপ বেড়েছে সড়ক পথেও। ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছে নগরবাসী। ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখ যাত্রীদের। অনেক বছর পরে ভাবতেছি এবার হয়তো জ্যাম হবে না। হ্যাঁ, মনে হ্যাঁ, অনেক বড় ছুটি নেই আপাতত, এখন কোনো সংকট নাই। তবে রানিং যে গাড়িগুলো আসতে অগ্রিম টিকিট দিচ্ছে না, কিন্তু রানিং গাড়ি যেটা আসতেছে তারা সেটাতেই যাত্রীদের তাৎক্ষণিক টিকিট দিয়ে দিচ্ছে এবং
যাত্রা শুভভাবে যেতে পারতে। যদিও যানজট আছে, তারপরও যদি আমরা সুবিধার মতো যেতে পারি তাহলে সময়টা কোনো ব্যাপার না। একটু সংকট আছে মানে আপনার একটা গাড়ি যদি 4-5 পাম্পে যদি ঢুকতে হয় বারে তেলের জন্য, তেলে কি হইলো? ঘুরে যে আইসা আবার ট্রিপ ছাড়বো এরকম কোনো পরিস্থিতি নাই। এক পাম্পে মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, আবার 6 ঘন্টা 8 ঘন্টা চলে যাচ্ছে। গাবতলী টার্মিনালে পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। যাত্রীদের খোঁজ নিয়ে ব্রিফিংয়ে ট্রাফিক আইনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বলেন, এখন পর্যন্ত বাড়তি ভাড়ার অভিযোগ পায়নি তারা। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। রাজধানীর টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার বিষয় চোখে না পড়লেও যাত্রাপথে ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। সদরঘাট টার্মিনালে ভোর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে লঞ্চ। নৌপথেও যাত্রী চাপ এখনও খুব একটা দেখা যায়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। তবে বিকেল থেকে চাপ বাড়বে লঞ্চ ঘাটে। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি। গাড়িতে টিকিটের জন্য ব্যবস্থা হয় নাই, যার ফলে আমরা লঞ্চ চাইতে বাধ্য হয়েছি। পদ্মা ব্রিজ হইয়া পেসেঞ্জারের কোনো হিসাব পাওয়া যাইতেছে না। যাত্রী নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেছেন র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তারা। তারা জানান, নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারে, তাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাঠে থাকবে সব সময়। এবারের ঈদযাত্রায় সদরঘাট ছাড়াও বছিলা ও রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকেও বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের খবর জানবো। শুরুতেই সড়ক পথের খবর জানতে চাই। সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যোগ দিচ্ছেন গাবতলী বাসস্ট্যান্ড থেকে। রাব্বি, ঈদযাত্রায় বাস কি নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কিনা, এবং প্রতি বছর যেটা হয় যে ভাড়া নিয়ে একটা অভিযোগ থাকে যাত্রীদের, এবার কি দেখছেন? যাত্রীদের ভাড়া নিয়ে কিন্তু আছে, এবং যাত্রীরা শুয়ে গেছে কেন লোপা বলবো, যাত্রীরাই বলছে, আমাদের প্রত্যেকটা ইন্টারভিউতে আছে যে এই ভাড়াটাই তারা নিয়ে থাকে প্রতিবার ঈদ আসলে। যদিও ভাড়া অনেক কম, কিন্তু ঈদের সময় তারা এই ভাড়াটা দিয়ে অভ্যস্ত, সেই কথাই কিন্তু যাত্রীরা রোপা বলেছে। বাসগুলো কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত দূরপাল্লার বাসগুলো দেরিতে ছাড়া যে অভিযোগগুলো হয় সেগুলো এখনও আসেনি। কারণ আসেনি একটাই মানে যে প্রেক্ষাপট, সেটি হচ্ছে যে মাত্র তো যাত্রা শুরু হলো, এই বাসগুলো আবার ঠিক যাত্রী নেবে সেই তখনই আসলে মূল ঝামেলাটি শুরু হয়। এবং যদিও এবার একটা আশঙ্কার কথা কিন্তু বাস চালকরা বলছেন যে তেল পাওয়া নিয়ে, তেলের সংকট নিয়ে সেই কথাগুলো কিন্তু তারা বলছিলেন। এবং এখন দেখা যাক যে এই গাড়িগুলো যখন ফিরবে তখন তারা সঠিক টাইমে আবার যাত্রা শুরু করতে পারবে কিনা সেটি আসলে সময়ই বলে দেবে। এখন যেহেতু মাত্র শুরু হলো এই যাত্রা, আরও যেহেতু একটা লট চলে গেছে গতকাল রাতে, আরও ঈদের আগের দিন রাতে আরেকটা ঝাঁক, মানুষের ঝাঁক আর কি গ্রামের পথে বাড়ির পথে ফিরবে। তো সেক্ষেত্রে আসলে সময় দিতে হবে, এবং সেই সময়ের জন্য কিন্তু আসলে আমরা দেখতে চাই যে আসলে কিভাবে এই যে জ্বালানি তেলের যে সংকটটি, সেই সংকটটি কিভাবে এই বাসের গণপরিবহনের ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করা হয়, সেটি আসলে এখন সময়ই বলে দিবে আসলে কি হচ্ছে। তবে এখন পর্যন্ত যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই বাড়ির পথ ধরছেন, এবং তেমন কোনো ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। লোপা, ভালো খবর দিলেন রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার একটু রেল যাত্রার খবর জানবো। বিমানবন্দর থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যোগ দিয়েছেন তাজনুর ইসলাম। তাজনুর, যতগুলো ট্রেন ছেড়ে গেল সেগুলোতে যাত্রী চাপ কেমন ছিল, এবং বিকেলের শিডিউলের কি খবর? বাংলাদেশের একমাত্র স্টেশন বিমানবন্দর যেখান থেকে আসলে ট্রেন চলাচল করে, এবং একটু আগেই সহকর্মী রাব্বি সিদ্দিকী যখন কথা বলছিলেন সেই সময়টাতে বনলতা এক্সপ্রেস ছেড়ে গেল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। অন্য যে কোনো স্বাভাবিক দিন আজকে ঈদযাত্রার প্রথম দিন, মানে আপনি খুব তফাৎ করতে পারবেন না। আপনি স্টেশনের চিত্রটি দেখুন লোপা, একেবারে খুব নির্ভার, খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ। অন্য স্বাভাবিক সময়ে যেরকমটি থাকে মানুষজন যাতায়াত করছেন এমন একটি ব্যাপার,
খুব সকালবেলার দিকে হয়তো কয়েকটি গাড়িতে বা কয়েকটি ট্রেনে একটুখানি চাপ দেখা গিয়েছিল, কিন্তু এই দুপুরবেলাতে কিংবা আরও পরের দিকে সেটা আসলে কতখানি বাড়বে সেটা একটি বিষয়। টিকিট ছাড়া যেহেতু কেউই ট্রেনে উঠতে পারছেন না, সেই কারণে ট্রেনে আসলে এবার সেই অর্থে যাত্রী চাপ কিংবা উপচে পড়া ভিড় সেই ব্যাপারগুলো আমরা আজকে অন্তত দেখিনি। বিমানবন্দরে যেই একটা অভিনব ব্যাপার করা হয়েছে সেটি হচ্ছে যেই ট্রেন ঢাকামুখী, অর্থাৎ ঢাকায় যে ট্রেনগুলো ঢুকছে কমলাপুর ঘুরে আবার যেই ট্রেনগুলো আবার দেশের বিভিন্ন গন্তব্যে যাবে, এরকম কোনো ট্রেন থাকলে বিমানবন্দর স্টেশনে অন্য সময় থামানো হতো, কিন্তু এখন যেটি করা হচ্ছে যে সেই ট্রেন বিমানবন্দরে থামানো হচ্ছে না। কারণ অনেকেই আছেন এরকম যে বিমানবন্দর থেকে উঠে কমলাপুর গিয়ে আর না নেমে সেই ট্রেনে করে আবার ফিরতে চান। সেই রকম ঘটনা যেন না ঘটে, টিকিট যারা কেটেছেন তারা যেন স্বাচ্ছন্দ্যের সাথে ট্রেনে চড়তে পারেন এবং ভ্রমণ করতে পারেন, সেই ব্যাপারটি নিশ্চিত করতে যত ধরনের তৎপরতা, কর্মকাণ্ড যা যা কিছু করা দরকার সেই সমস্ত কিছু আমরা আজকে সারাদিনে অন্তত রেলওয়ের তরফ থেকে দেখেছি। লোপা, তাজনুর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সিট ফাঁকা না থাকা ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই ট্রাক, পিকআপে করে বাড়ির পথ ধরছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর, চঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকায় সকালের দিকে যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে বেড়েছে মোটরসাইকেল চলাচল। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া রুটে নির্বিঘ্নে চলছে ফেরি পারাপার। সকালের দিকে যানবাহন ও যাত্রীদের বেশ চাপ ছিল এই রুটে। রাস্তাঘাট ভালো, আজকে খুব ভালো, মানে কোনো জ্যামজট নাই, ফ্রিলি আসছি। জামালপুরে একটা গাড়ি 500 টাকা ভাড়া চাই। এমনিতে ভাড়া কত? এমনি তো ভাড়া তো এখান থেকে 150 টাকা নেয়, 200 টাকা নেয়। এখান থেকে নেত্রকোনার ভাড়া হয়েছে 300 টাকা, যদি চাই 800 টাকা, 700 টাকা, এটা কোনো ভাড়ার পড়ে? অভিযোগ করার মতো কোনো কিছু না, মানে এরা যেটা ভাড়া করবে সেটাই দিতে হবে। দর্শক, আবারও ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যেতে চাই, সেখানকার চন্দ্রায় আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? লোপা, আসলে সকালে কিন্তু আমরা বেশ চাপ লক্ষ্য করেছি, দুপুরে বেশ স্বস্তিই ছিল। এখন কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু মহাসড়কের যানবাহনের জটলাও বাড়ছে। আমরা এখন যে চন্দ্রাতে রয়েছি, চন্দ্রা থেকে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে নবীনগর চন্দ্রা মহাসড়কের একেবারে বারৈপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার জুড়ে কিন্তু আমরা দেখছি যে যানবাহনের যে জটলা সেটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। এছাড়াও যে আপনার গাজীপুর বগুড়া হয়ে যে পথটি উত্তরবঙ্গের দিকে গিয়েছে সে পথেও কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। আমরা পুলিশ কন্ট্রোলের সাথে কথা বলছি, তারা যেটা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে। তারাও ধারণা করছেন যে আজকে দুপুরের পর থেকে কিন্তু এই সড়কগুলোতে বাড়তি যানবাহনের চাপগুলো বেড়ে যাবে, আর এই চাপ সামাল দিতে তারা এরই মধ্যে কিন্তু কাজ শুরু করেছে এবং সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিআরটিসির কর্মকর্তারাও কিন্তু এখানে এসে বিভিন্নভাবে মোবাইল টিম চালাচ্ছেন। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার রিয়াজ রাহানের কাছে যেতে চাই, তিনি আছেন সদরঘাট। রিয়াজ, সকাল 10টা পর্যন্ত ছেড়ে যাওয়া 23টি লঞ্চে যাত্রী চাপ কেমন দেখলেন আপনি? লোপা, সেই সংখ্যাটি বেড়ে এখন 37টিতে দাঁড়িয়েছে, অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 37টি রুটের 37টি লঞ্চ এর মধ্যে ছেড়ে গেছে। একদম ভোর 5টা থেকে শুরু করে এখন দুপুর 2টা বাজে, অর্থাৎ 2টা পর্যন্ত বিএডব্লিউটির যে হিসাব সেই প্রাপ্ত হিসাব মতে এখনও প্রায় 50টির মতো লঞ্চ এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে একজন কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটি বলছিলেন আজকে সন্ধ্যা 7টার বা 8টার মধ্যে অন্তত শতাধিক লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে, যদিও প্রায় এবং সবগুলোই শুধুমাত্র চাঁদপুর বা আশপাশের শরীয়তপুর, মুন্সিগঞ্জ সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো ছাড়া বাকি প্রত্যেকটি যে দীর্ঘ দূরত্বের যে রুটগুলো রয়েছে সেই রুটের 5টা বা 5:30টার পর থেকে লঞ্চগুলো ছাড়তে শুরু করবে। যাত্রীরা এখন এসে, অর্থাৎ আমি সকাল 8টা থেকে আছি, 8টা থেকে আসলে তেমন ভিড় ছিল না।
এখন এসে মনে হচ্ছে আসলে ঈদ যাত্রাটা শুরু হয়েছে, লঞ্চ বা নৌপথে ঈদ যাত্রাটা শুরু হয়েছে। ভোরবেলায় কিছু চাঁদপুরগামী কিছু লঞ্চ গিয়েছিল, সেখানে যাত্রী বোঝাই করে, তারপরে খুব একটা যাত্রীদের চাপ দেখা যায়নি। আপনি এখন যদি দেখেন যে এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়, কিন্তু তার আগেই এখন থেকে অন্তত আরও 4 ঘন্টা 5 ঘন্টা আগে অর্থাৎ 9টা 10টা থেকে আমরা দেখেছি এই লঞ্চটিতে যাত্রী এসে অন্য আরেকটা পরিপূর্ণ হয়ে গেছে। ডেকের যে অংশটি রয়েছে সেটিতে, আর কেবিনগুলো যেহেতু আগে থেকে বুক করা থাকে সেখানে যাত্রীরা পরে আসলেও চলে বা পরে আসেন। ঠিক এই অবস্থা প্রায় প্রত্যেকটি লঞ্চের। আমরা আশপাশে যদি দেখি যে প্রত্যেকটি লঞ্চেরই একই অবস্থা। ভিতরে যারা মূলত নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা মানুষ, তারা মূলত এই পদ্মা সেতু বাদ দিয়ে এই রোডটি যান বা স্বাচ্ছন্দ্যে নিরাপদে যাওয়ার জন্যই, যাতে সহজে যেতে পারে সেই জন্যই নৌপথকে তারা বেছে নেন। এবার তার ব্যতিক্রম হয়, তবে ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এখন পর্যন্ত বাড়তি ভাড়া নিয়ে কোনো আপত্তি নেই। তারা বলছেন কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটাই নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবস্থাপনা নিশ্চিতে বা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে বিভিন্ন কর্তৃপক্ষ নিয়মিত টহল জোরদার করেছে, তারা তদারকি কার্যক্রম চলমান রয়েছে। রিয়াজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির। আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও 4 মাস বয়সী শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে 164,04,82,000 টাকা। সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পে রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। আমরা তার কাছে যাচ্ছি। স্বপন, ছুটির দিনে ক্যাবিনেট মিটিং এর এজেন্ডা কি? লোপা, আজকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে সরকারিভাবে। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 11:03 থেকে কিন্তু এই সচিবালয়ে যে তার প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে তিনি এসেছেন এবং এর আগে ক্যাবিনেট মিটিংয়ের আগে কিন্তু তিনি 2টো বৈঠক করে ফেলেছেন। প্রথম বৈঠকটি ছিল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বুয়েটের প্রকৌশলী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তিনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে দেশীয় পদ্ধতিতে যে যন্ত্র আবিষ্কার বা আমদানি না করে বাহির থেকে এই বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের নির্দেশনা দিয়েছেন এবং তাদের কাছে পরামর্শ নিয়েছেন। আর এর পাশাপাশি তারপরে কৃষক কার্ড নিয়ে আপনার বৈঠক হয়েছে। আপনার জানেন যে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ কৃষক কার্ড দেওয়া হবে সারা দেশে 27,000 কৃষককে এবং সারা দেশে 12 লাখ প্রান্তিক কৃষককে আপনার
10,000 টাকা করে ঋণ মকুব করা হবে, সেটা নিয়েও বৈঠক হয়েছে। আর আজকে সরকারের প্রায় 1 মাস 17 তারিখ শপথ নিয়েছিলেন 17 ফেব্রুয়ারি, আর আজকে হলো 17 মার্চ। তো আজকে ক্যাবিনেট বৈঠকটি হচ্ছে। এর মাঝে 28টি তারা কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে, স্বাস্থ্য সুরক্ষা, আইন শৃঙ্খলা, তারপরে অর্থনীতি, সব সার্বিক বিষয় নিয়ে। তো এখন যে ক্যাবিনেট বৈঠকটি হচ্ছে, গত সপ্তাহে বৈঠকটি হয়নি, এই জন্য আজকে বৈঠকটি হচ্ছে ছুটির দিনও। তো এই বৈঠকে মূলত অন্তর্বর্তী সরকারের আমলে যে বাজেট বরাদ্দ হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক, সেসব মন্ত্রণালয়ে যেসব বরাদ্দ হয়েছে, কোনো মন্ত্রণালয় হয়তো বেশি হয়েছে, কোনো মন্ত্রণালয় কম হয়েছে, সেগুলো নিয়ে এক ধরনের রিভাইজ এখানে আলোচনা হবে। যে কোথাও যদি বৃদ্ধি করার দরকার হয় সেখানে বাজেট অনুযায়ী বরাদ্দ করা হবে, আবার সেখানে যদি কোথাও যদি কম থাকে সেখানে বাড়ানো হবে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা রিলেটেড এইরকম একটি এজেন্ডাও এই বৈঠকে আলোচনা হলে আমরা জেনেছি। এর পাশাপাশি আপনার যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আপনার জ্বালানি সংকট রয়েছে, বিশেষ করে LNG এবং জ্বালানি, এই বিষয়গুলো এখানে আলোচনা হবে বলে যারা মন্ত্রীরা ঢুকেছেন। 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হবে বলে আমরা জেনেছি, তা আমাদের জানিয়েছেন। তো 4টার দিকে মন্ত্রিপরিষদ সচিব ক্যাবিনেটে আজকে কি আলোচনা হলো সেই বিষয়গুলো তিনি আমাদের বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। লোপা। স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। হামলা হয়েছে কাতার, আমিরাত ও সৌদি আরবেও। অন্যদিকে ইরান জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা CRAM ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে ইরানের ড্রোন। কাউন্টার রকেট, আর্টিলারি ও মর্টারের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে পাল্টা জবাব দিচ্ছে IRGC। এবার এই ইস্যুতেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধের সক্ষমতায় তিনি বিস্মিত। শুরু থেকেই ইরানকে কোণঠাসা করার দাবি জানালেও এবারে অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 57 দফায় ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হাইব্রিড হামলা চালায় IRGC। জেরুজালেমে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। পশ্চিম তীর ও তেল আবিবে ভূপাতিত করা হয় কিছু মিসাইল। কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ এয়ারবেজে হামলা চালায় ইরান। কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির এক শিল্প এলাকায়। IRGCর ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও আমিরাতও। আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ গেছে এক পাকিস্তানি নাগরিকের। হামলা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্ক। এদিকে মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা হয়েছে বিভিন্ন এলাকায়। শহরটির পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিভাগের একটি ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হন। আমাদের পাইলটরা ইরানের সার্বক্ষণিক হামলা চালাচ্ছে। গেল 24 ঘন্টায় IRGCর নৌবাহিনীর হেডকোয়ার্টারে আঘাত করেছি। তেহরানের প্রাণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ডেভেলপমেন্ট সেন্টার ধ্বংসের মাধ্যমে তাদের স্যাটেলাইট দিয়ে হামলার সক্ষমতা কমিয়েছি। বাসিস ফোর্সের ওপরেও হামলা অব্যাহত রয়েছে। এর আগে সিরাজ, তাবরিজ ও খারাত শহরে বড় পরিসরে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। টার্গেট করা হয় বহু সামরিক স্থাপনা। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% কমানোর দাবিও করা হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।
ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর নতুন সামরিক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন মুজতাবা খামেনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। জানায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক সিনিয়র কমান্ডার মোহসেন রেজাইকে নিজের সামরিক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। আইআরজিসির দায়িত্ব ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন রেজাই। কয়েকবার প্রেসিডেন্ট প্রার্থী হলেও জয়ের মুখ দেখেননি, তবে দায়িত্ব পালন করেছে সরকারের কয়েকটি শীর্ষ পদে। সাময়িকভাবে বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। চলমান ইরানের হামলার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছিল আমিরাতের বিমান চলাচল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয় আকাশসীমা। আমিরাতের ঘোষণার পর রুট পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। ঘণ্টাখানেক পর আবারও দেশটির আকাশসীমায় চালু হয় বিমান চলাচল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের কথা জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেয়া সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী। অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ার এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। সেই জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল এক্সারসাইজ করে যদি এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় বা এই পরিবর্তনগুলো আনা হয়, সেক্ষেত্রে এটা আরও বেশি স্থায়ী হবে এবং এটা কোর্টেও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নির্ভর করছে বিএনপির সদিচ্ছার উপর। এখন পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরই, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন, এটা অনেকটা তাদের উপর এখন নির্ভর করছে। সরকার যদি চায় ও বাস্তবায়ন করতে, তো আইনজীবীরা গিয়ে তো এটাকে চ্যালেঞ্জ করবে। আর আমাদের অতীতে মানে 5ম, 7ম, 8ম, 13, 16 মানে অনেকগুলি সংবিধান সংশোধনী কোর্ট বাতিল করে দিয়েছে। নিজস্ব 31 দফা সংস্কার প্রস্তাবে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি। তবে জুলাই সনদ আরও স্পষ্ট ও প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। বাস্তবায়ন আদেশটা চ্যালেঞ্জ করলেই পারতেন, গণভোটটা চ্যালেঞ্জ করলেই পারতেন, অথবা গণভোটের নার পক্ষে দাঁড়াইতে পারতেন। সবই তো তাদের জন্য ওপেন ছিল।
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পরও রাষ্ট্র সংস্কার না হলে ভবিষ্যতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা থাকছে বলে মনে করেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে এমন কিছু মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বিষয়ে বলেন, তিস্তা বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল। চীন বিগত দিনের চেয়ে আরো বেশি এদেশের মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে উঠবেন যমুনায় তা জানাননি। গণপূর্তের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যমুনা প্রস্তুত, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করেই প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। রাজীব আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং, হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে জিনিসটা করতে পারি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় কবে উঠবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পায়নি গণপূর্ত বিভাগ। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যখনই নির্দেশনা পাবেন সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া আছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ইতিমধ্যে যমুনাতে তো মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রোগ্রামও করেছেন। তো সুতরাং যদি সিদ্ধান্ত হয় আমাদের খুব বেশি সময় লাগবে না। যখনই সিদ্ধান্ত হবে আমরা উইদিন 2 উইকসের ভিতরে আমরা রেডি করে ফেলতে পারবো। অন্যদিকে ঈদের পরই প্রধান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান উঠবেন মিন্টু রোডের সরকারি বাসায়। যে বাসাগুলো আমরা অলরেডি বুঝে পেয়েছি, সেগুলো সংস্কার কাজ আমরা রেডি করছি। কিছু কিছু মন্ত্রী মহোদয়দের হয়তো আমরা ঈদের আগেই বুঝে দিতে পারবো, আর বাকিগুলো আমরা ঈদের পর ইনশাল্লাহ সবাইকে উঠাই দিতে পারবো। প্রস্তুত আছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবনও। এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উঠেছেন মিন্টু রোড ও বেলি রোডের সরকারি বাসায়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জনগণ সচেতন হলে এমনিতেই 50% ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, একদিকে মশার ওষুধ দেওয়া হবে আর অন্যদিকে ময়লা আবর্জনা জমে থাকলে ডেঙ্গু নির্মূল হবে না। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। প্রশাসক আরও বলেন, ঈদগাহ ও জানাজা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সবার সহযোগিতা কামনা করেন।
আপনাদের প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ তারেক রহমানকে মাঠ পর্যায়ে সহযোগিতা করে ওনার যে বাস্তবতার ভিত্তিতে উনি যে কমিটমেন্টগুলো করেছেন, আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের এখানে যে কমিটমেন্টগুলো করেছি ইনশাল্লাহ প্রতিটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করব। ওষুধের চেয়ে বড় জিনিস হলো সচেতনতা যদি আমাদের মধ্যে সকলের থাকে, তার 50% ডেঙ্গু এমনিই চলে যাবে। মশার ওষুধ দিয়ে সবসময় মশা মারা যায় না। আমি এদিকে মশার ওষুধ দিয়ে দিলাম, ডান দিকে বিশাল ময়লার স্তূপ, তাহলে কি লাভ হলো? কোনো লাভ নেই। গতরাতে কয়েকটি জেলায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, এতে ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয়রা জানায় গতরাত 11টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। পরে নামে শিলাবৃষ্টি, কোথাও কোথাও বয়ে যায় ঝোড়ো হাওয়া। একটানা 15 থেকে 20 মিনিট ধরে শিলাবৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে উঠতি ধানসহ ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়িতেও কম বেশি বৃষ্টি হয়েছে। পটুয়াখালীতেও রাতে ঝড় হয়েছে, এ সময় ঘন ঘন বজ্রপাতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বাউফল ও রাঙাবালী উপজেলায় ঝড়ের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। রাঙাবালীর চর মোন্তাজ এলাকায় উপড়ে পড়েছে অনেক গাছপালা, ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচা বাড়িঘরের। বৃষ্টিতে চরাঞ্চলে তরমুজ চাষাবাদের বেশ ক্ষয়ক্ষতির শঙ্কা চাষিদের। আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ আফগানরা। সোমবারের রাতের ওই হামলায় প্রাণ যায় কমপক্ষে 400 জনের, আহত হয়েছে আরও 250 জন। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রীর সংখ্যা আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। এদিকে ইসলামাবাদের দাবি, হামলায় কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করেনি পাকিস্তানি বাহিনী। সোমবার রাতে তারাবির নামাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল। মুহূর্তে আগুন ধরে যায় স্থাপনাটির বিভিন্ন অংশ, ছড়িয়ে পড়ে দ্রুতই। পাকিস্তানি বাহিনীর হামলায় ধসে পড়ে 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ। হতাহতের মধ্যে রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আফগানিস্তানের অন্যতম প্রধান মাদক নিরাময় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো এই হাসপাতালটিকে। মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবাও দেওয়া হতো। চিকিৎসা কেন্দ্রে এমন হামলায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ আফগানরা। পাকিস্তানের তরফ থেকে এমন হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে তালেবান সরকার। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী। এখানে 1200-র বেশি মানুষ চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি 400 জনকে রিলিজ দেওয়া হয়, বাকিরা সবাই হতাহত হয়েছেন। আমরা নামাজ পড়ছিলাম, হঠাৎ দুটো বোমা এসে পড়ে। তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। সম্প্রতি প্রতিবেশী 2 মুসলিম দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।